ইউনের রেন্টাল হাউসে হঠাৎ করে এক সাইকো সিউন চলে আসে। সে এতটাই ভয়ঙ্কর সাইকো ছিল যে সে নিজের ছেলেকে পর্যন্ত ছাড়েনি। রেন্টাল হাউসের মধ্যেই সে ছোট্ট ছেলেটিকে নির্মমভাবে খুন করে। অন্যদিকে রেন্টাল মালিক ইউন এই বিষয়টা খেয়াল করে, কিন্তু সে পুরোপুরিভাবে শিওর হতে পারছিল না যে সিউন এই কাজটা করেছে, তাই সে চুপ ছিল। কিন্তু হঠাৎ করে 1 বছর পর আবারও সেই সিউন তার রেন্টাল হাউসে চলে আসে, আর এইবার একেবারে জেগে বসে। ইউন অনেক চেষ্টার পরেও তাকে সেই রেন্টাল হাউস থেকে সে সরাতে পারে না। বরঞ্চ সে বলে, তোমার রেন্টাল হাউসটা আমার কাছে বেচে দাও, না হলে তুমি এখান থেকে বিতাড়িত হবে। এমনকি ইউনের মেয়ে সিউককে মেরে ফেলার পর্যন্ত হুমকি দেয় সেই সাইকো সিউন। এরপরেই লোকটি তার মেয়েকে বাঁচানোর জন্য কি করেছিল। অন্যদিকে আরও একটি সিরিয়াল কিলারের ঘটনা দেখানো হয়, যে অন্য একটি রেন্টাল হাউসে এসে একটি মেয়েকে কেটে টুকরো টুকরো করে ফেলে। তাকে পুলিশ ধরে ফেলে। এরপরে সেই রেন্টাল হাউস এবং তার মালিকের কি হয়েছিল সেই সব কিছুই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দ্য ফ্রগের সিজন 1 পার্ট 2। যারা পার্ট 1 এখনও দেখেনি তারা চাইলে আই বাটন অথবা পিন কমেন্ট থেকে পার্ট 1-এর গল্পটা দেখে আসতে পারেন, তাহলে পুরো গল্প বুঝতে আরও সুবিধা হবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প রিক্যাপ। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পার্ট 1-এর শেষে অর্থাৎ এপিসোড 4-এর শেষে দেখানো হয়েছিল যে ইউন সিউনের কথাগুলো একটি অডিও রেকর্ডারে রেকর্ড করেছিল, আর সেটা নিয়ে সে পুলিশ স্টেশনে যাচ্ছিল। কিন্তু সেটা সিউন বুঝতে পেরে সেই পুলিশ স্টেশনের সামনেই ইউনের গাড়িটাকে নিজের গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে। এরপরে এপিসোড 5-এর শুরুতে অতীতের একটি ঘটনা দেখানো হয়, যেখানে একজন সাংবাদিক পুলিশ অফিসার লিয়ের সাথে এসে কথা বলে আর জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন পানির ট্যাঙ্কির ভিতরেই সেই লাশটা ছিল? আমাকে প্লিজ খুলে বলুন। আপনার ডাকনাম শিকারি দেওয়া হয়েছে, এর পিছনের কারণ কি? লি প্রথমে চুপচাপই থাকে, কিছু বলতে চায় না, কিন্তু সেই সাংবাদিক তাকে অনেক জোর করে। অবশেষে লি বলতে শুরু করে যে পানির বিল দেখে। আর এরপরেই ঘটনা প্রেজেন্টে চলে আসে। দেখা যায় দুজনেই যেহেতু আহত হয়েছিল, অর্থাৎ ইউন আর সিউন দুজনকেই হসপিটালে অ্যাডমিট করা হয়। কিন্তু জ্ঞান ফেরার পরে ইউন দেখতে পায় সিউন রেগে গিয়ে হসপিটালে এসে তাকে খুঁজে বেড়াচ্ছে, আর এই জন্যই সে পালিয়ে আসে সেখান থেকে। কিছুক্ষণ পরে ইউন নিজেই তার রেন্টাল হাউসে ফিরে আসে। সিউন বলে, তুমি আমাকে বললেই পারতে, আমি যে তোমাকে নিয়ে আসতাম। ইউন বলে, গাড়ি থেকে আমার ব্যাগটা কোথায় রেখেছ? সিউন বলে, সেটা আমি ফেলে দিয়েছি। সিউন তাকে আরও বলে, রেন্টাল হাউসটা আমার কাছে সেল করে দাও, আর এটাই তোমার ভালো হবে। ইউন বলে, তোমার কি মনে হয় আমি কি এখানে বিক্রি করার জন্য এটা এসেছি? ইউন বুঝতে পারে সিউন একটা সাইকো, আর সে কখনোই এই রেন্টাল হাউস থেকে যাবে না। তাই সে নিজেই সেই রেন্টাল হাউস থেকে বের হয়ে আসে, আর মনে মনে বলতে থাকে, এখন যে সময়টা এসেছে সেখানে নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, নাহলে কখনোই আমি আমার রেন্টাল হাউসটাকে বাঁচাতে পারবো না। বিকেলবেলাতেই সিউন দেখতে পায় সেই রেন্টাল হাউসে আরও একদল গেস্ট এসেছে। এটা দেখে সিউনের মনটা খারাপ হয়ে যায়। সে তাড়াতাড়ি ইউনকে কল করে, আর সেই গেস্টরাও ইউনকে কল করতে থাকে, কিন্তু ইউন কারো কলই ধরছিল না। এরপরে সেই গেস্ট পুলিশকে কল করে আর তার অনলাইন বুকিংয়ের ডিটেলস দেখায়। এটা দেখার পরে পুলিশ বাধ্য করেই সিউনকে সেখান থেকে বের করে দেয়। সিউন পাশেরই একটি ছোট্ট রুমের ভেতর উঠে যায়। অন্যদিকে পুলিশ অফিসার লিসুক তাকে জিজ্ঞেস করে, আপনার অনলাইন বুকিংয়ের ডিটেলস কোথায়, আর আপনি এখানে কেনই বা থাকছেন? কিন্তু সিউন তার কথার জালে তাকে ফাঁসিয়ে নেয়, যার ফলে লিসুক তাকে এই ব্যাপারে আর কোনো কথাই বলে না। এরপরেই কিহোকে দেখানো হয়। সাংজানের ছেলে এখন অনেকটা বড় হয়ে গেছে, যে তার বাবার বন্ধু চোয়ের মাকে দেখার জন্য হসপিটালে আসে। এদিকে আবারও ইউনকে দেখানো হয়, যে তার বন্ধু জিহানের সাথে হসপিটালে দেখা করতে আসে, আর তাকে ইনডিরেক্টলি সিউনের কথা বলে। জিহান তাকে বলে পুলিশের কাছে যেয়ে কমপ্লেন করার জন্য। এদিকে পরদিনই ইউনের রেন্টাল হাউস থেকে সেই গেস্ট চলে গেলে সিউন ভাবে এখন সে একটু শান্তিতে থাকতে পারবে। ঠিক তখনই দেখতে পায় নতুন আরও একদল গেস্ট সেখানে চলে এসেছে, আর এতে সিউন প্রচণ্ড বিরক্ত হয়। সেই গেস্টগুলো ছিল বাচ্চা বাচ্চা কয়েকটি ছেলে মেয়ে। রাতের বেলা তারা খুব হইচই করছিল, যার ফলে সিউন সেখানে ঠিকমতো পেন্টিং করতে পারছিল না। ছোট্ট একটা মেয়ে সিউনের কাছে আসে আর বলে, আমাকে 2টা নতুন টুথব্রাশ দিন, কারণ এই হোটেলের মালিক বলেছিল যে আন্টির কাছে চাইলেই সে নাকি টুথব্রাশ দেবে। আর সিউনকে আন্টি বলাতে সে একটু রেগে যায়, আর মেয়েটিকে যাওয়ার সময় বলে, এখানে শোরগোল করবে না, তাহলে আমি পুলিশে কমপ্লেন করব। কিন্তু সকালবেলায় দেখা যায় তারা সকালে যাওয়ার সময় সিউনের ঘরের দিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে, আর এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় ইউন তাকে কল করে। সিউন বলে, তুমি আমার সাথে এই খেলাটা না খেললেও পারতে। ইউন বলে, তুমি এখনো যাওনি? সিউন বলে, তোমার কি মনে হয়
এতটুকুতেই আমি চলে যাব এখান থেকে। আচ্ছা তুমি কি তোমার মেয়ের বিষয়ে ভাববে না? এটা বলতেই ইউন ফোনটা রেখে বন্ধ করে দেয়। অর্থাৎ সে বুঝতে পেরেছিল সিউন তার মেয়েকে কিছু করবে না, শুধুমাত্র তাকে ভয় দেখাচ্ছে। পরদিন সকালে আরও কয়েকজন গেস্ট আসে সেই রেন্টাল হাউসে, আর তারা ইউনকে কল করে আর বলে এই মেয়েটা আমাদের রেন্টাল হাউসের চাবি দিচ্ছে না। ইউন বলে ঠিক আছে আমরা আসছি। সেখানে আসার পরেই দেখে ইউন বাইরে দাঁড়িয়ে রয়েছে আর গেস্টরাও। তখনই ইউন তার গাড়ি থেকে রেন্টাল হাউসের চাবিটা নিয়ে যখনই খুলতে যাবে তখনই সে সেখানে পুলিশ অফিসার লিসুককে দেখতে পায়। আর লিসুক বলে এরা আমারই গেস্ট, আপনি যদি রেন্টাল হাউসের এত কাছেই থাকেন তাহলে এই মেয়েটাকে এভাবে জ্বালাচ্ছেন কেন? এরপরে সিউন আর সেই গেস্টগুলো রেন্টাল হাউসেই থাকতে শুরু করে, এমনকি লিসুকও। আর লিসুক তার থানা থেকে কয়েকদিন ছুটি নিয়েছিল। রাতের বেলা সিউন ইউনের সাথে দেখা করে আর বলে তুমি বাড়াবাড়ি করো না, আমি যেটা করছি সেটা চুপচাপ দেখে যাও, নাহলে তোমারই ক্ষতি হবে। তুমি কি জানতে চাও সেই ছোট্ট বাচ্চাটাকে আমি কিভাবে মেরেছি? জানলে তুমি ভয়ে আটকে উঠবে, ঘুমাতে পারবে না। তাই তোমাকে যেটা বলছি সেটা করো, নাহলে তোমার মেয়েও থাকবে না। এটা শুনে ইউন প্রচণ্ড রেগে যায় আর সিউনকে সেখানেই গলা টিপে ধরে। একটু পরে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসে এবং সে দেখতে পায় লিসুক এবং ইউনের পার্সোনাল রুমে ঘনিষ্ঠ হয়েছে। সে বাইরে চলে যায়, গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু একটা সময় সহ্য করতে না পেরে আবারও ফিরে আসে এবং লিসুকের সাথে সে ঝগড়া বাঁধিয়ে দেয়, তাকে মারতে শুরু করে। লিসুকও তাকে মারে। এরপরেই তারা দুইজনেই পুলিশ স্টেশনে চলে আসে। থানায় আসার পরে ইউনকে জিজ্ঞেস করে আপনি এমনটা কেন করেছিলেন? ইউন বলে আমার রেন্টাল হাউসটা আমি ভাড়া দিয়েছি, কিন্তু আমার পার্সোনাল সেই রুমটা আমি ভাড়া দেইনি। ইউন আর ওই ছেলেটা আমার পার্সোনাল রুমে যে ঘনিষ্ঠ হয়েছিল আর এতে আমার প্রচণ্ড রাগ হয়ে গিয়েছিল, তাই এই কাজটা করেছি। জিউন তাকে আরও কিছু কথা বলছিল, কিন্তু সে পেছন ঘুরেই দেখে সে সেখান থেকে চলে গেছে। এদিকে থানা থেকে লিসুক আবারও সেই রেন্টাল হাউসে আসে, কিন্তু সেখানে সিউন তখনও ছিল না। কিন্তু সেই রেন্টাল হাউসে আসার পরে ইউনের সেই অডিও রেকর্ডটা সে দেখতে পায় আর সেটা শুনতে শুরু করে। সেটা শোনার পরেই সে দৌড়ে সেই রেন্টাল হাউস থেকে বেরিয়ে আসছিল। ঠিক তখনই রাস্তায় সে ইউনকে দেখতে পায়। সে বুঝতে পারে ইউন একটা সাইকো আর সে ছোট্ট একটা বাচ্চাকে খুন করেছে। এই জন্যই সে পুলিশকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু ইউন সাথে সাথে তার গাড়িটা নিয়ে লিসুককে অ্যাক্সিডেন্ট করে। এরপরেই দেখা যায় সে একটি ক্ষেতের মধ্যে বসেছিল, তার পুরো শরীরের রক্তমাখা অবস্থায় ছিল। বোঝাই যাচ্ছিল লিসুক হয়তোবা আর বেঁচে নেই, সে তাকে মেরে ফেলেছে। অন্যদিকে ইউন তাকে কল করে আর বলে আমি আমার রেন্টাল হাউসটা তোমার কাছে বিক্রি করতে রাজি আছি। এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতেই আগের একটি ছোট্ট ঘটনা দেখানো হয়। সাংজানের রেন্টাল হাউসে সেই সিরিয়াল কিলার সেদিন যে মেয়েটিকে মেরে ফেলছিল, তার আগে যখন তাকে নিয়ে আসছিল ওই সময়টাতে সাংজানের ছোট্ট ছেলে কিহো সেখানে ছিল, আর সে সেই সিরিয়াল কিলারটাকে মেয়েটাকে নিয়ে আসতে দেখেছিল। আর সেই সিরিয়াল কিলার তাকে ভয় দেখিয়ে বলেছিল যে কাউকে বলতে না। ছোট্ট কিহো ভয় পেয়ে গিয়েছিল, সে দৌড়ে বাসায় এসেছিল, কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। আর সেই অপরাধবোধটা তার এখনও মনে রয়েছে। সেই দিন যদি সে বলতো তাহলে তাদের রেন্টাল হাউসের এই অবস্থা হতো না। এরপরেই বর্তমানের ঘটনা দেখানো হয়, যেখানে কেউ একটা নিরিবিলি জায়গা থেকে একটি পার্সেল রিসিভ করে। আসলে সেই পার্সেলের ভেতরে একটা স্নাইপারের কিছু জিনিস ছিল, আর সেটাই সে টেস্ট করে দেখছিল। কিহোকে দেখা যায় কিছু একটা প্ল্যানিং করতে। সে একটা পজিশন নেয় আর সেখান থেকে হসপিটালের একটি জানলা দেখে, যেখানে তার বাবার বন্ধু চই বসেছিল। চই তাকে বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছিল। তারা দুইজন মিলে আসলে কি করতে চাইছিল সেটা একটু পরেই বোঝা যাবে। এরপরেই কিহো তার পজিশন থেকে দৌড়ে এসে সেখান থেকে পালিয়ে সবকিছু নিয়ে যাওয়ার জন্য কতটা সময় লাগে সেটাও সে দেখে। এরপরে কিহো আর চইকে একসাথে বসে খাবার খেতে দেখা যায়। তারা কারো কথা বলছিল যে হয়তোবা সে আর 1 থেকে 2 দিন বাঁচবে। এরপরে কিহোকে নিজের বাড়ি ফিরতে দেখা যায়। কিহোকে দেখা যায় সেই রেন্টাল হাউসে থাকতে, আর সেটার আশেপাশে এখন পুরোপুরিভাবে জঙ্গলে পরিণত হয়ে গেছে, আর সেটাও পরিত্যক্ত। তাই এখানে কেউ আছে কিনা বোঝাই যায় না। কিহো সেখান থেকে আসার পরে হঠাৎ করেই তার মনে হতে থাকে হয়তোবা কেউ সেখানে এসেছে। সে দৌড়ে তার রুমে আসে, আর সেখানে ইউন ছিল। সে ইউনকে প্রচণ্ড মারতে শুরু করে। ইউন তাকে বলে আমি তোমাকে কোনো ক্ষতি করব না, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি, আমাকে একটু সময় দাও। ইউন আসলে যখন থানায় ছিল তখন এই রেন্টাল হাউসের ব্যাপারে একটি নিউজ দেখছিল, যে নিউজটা আসলে জিউন দেখছিল। কারণ জিউন এই কেসটার ব্যাপারে এখনও অনেকটা ইনভেস্টিগেশন করে, যে সেই সিরিয়াল কিলার কেন খুনগুলো করছিল। অন্যদিকে ইউন এই রেন্টাল হাউসের ব্যাপারে আগেও জেনেছিল, যে একজন সিরিয়াল কিলার এবং কয়েকজন সাংবাদিকদের জন্য সেই রেন্টাল হাউসের ভাগ্যটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। তাই সেই রেন্টাল হাউসটা সে দেখতে এসেছিল, আর এখানে সে কিহোর সন্ধান পেয়ে গেছে। কারণ ইউন চায় না তার রেন্টাল হাউসটার ভাগ্য ঠিক এটার মতোই হোক।
ইউন কিহোকে আরও বলে, আমি সরাসরি এখানে আসিনি, সে ব্রোকারের সাথে কথা বলেছি যে তোমাদের রেন্টাল হাউসটা বিক্রি করতে চেয়েছিল। এরপরে তোমার বাবা সাংজানের সাথে আমি দেখা করেছি, যে একটি মেন্টাল হসপিটালে রয়েছে। যখন কিহোর মা সুইসাইড করে তখন সাংজান এই বিষয়টা আর মেনে নিতে পারেনি, আর একটা সময় সে পাগল হয়ে যায়। এছাড়া ইউন এটাও জানতে পারে যে সেখান থেকে কিহো তার বাবার সাথে আর কথা বলে না, এই জন্য তার বাবার অনেক আফসোস। অন্যদিকে সেই সিরিয়াল কিলারকে সে এখনও মনে রেখেছে, সেই সিরিয়াল কিলারকে সে মেরে ফেলতে চায়। এরপর থেকে ইউন কয়েকদিন ধরে কিহোকে ফলো করছিল। কিহো কি করতে চাইছে, এখানে সে কি করছে এবং ভবিষ্যতে সে কি করবে, সবকিছু ইউন খোঁজ নিয়ে এসেছে। কিন্তু ইউনের কোনো কথায় বিশ্বাস করে না কিহো। সে ভাবে ইউন একজন পুলিশ অফিসার, তাই তার হাত পা মুখ বেঁধে বসিয়ে রাখে। এদিকে চই তাকে ফোন করে বলে, তোমার সময় হয়ে গেছে, চলে এসো। কিহো ইউনকে সেখানে ওই অবস্থাতে রেখেই চলে আসে। এদিকে ইউন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। কিহো চইকে বলে, সব ঠিকঠাক আছে তো? আসলে সেই সিরিয়াল কিলারের মা ঠিক একই হসপিটালে অসুস্থ অবস্থায় রয়েছে, আর পুলিশরা সেই সিরিয়াল কিলার সং জিসুকে এই হসপিটালে নিয়ে আসবে তার মার সাথে দেখা করার জন্য। আর এটা কোনোভাবে কিহো এবং চই আগে থেকেই খবর পেয়ে গিয়েছিল। কিহো আসলে তার পরিবারের এবং তার জীবনের আজকের এই অবস্থার জন্য সং জিসুকেই দায়ী করে, তাই সে তাকে মারার জন্য প্ল্যান করে। আর ইচ্ছে করেই চইয়ের মাকেও একই হসপিটালে ভর্তি করায়, যাতে তারা অ্যাডমিট হতে পারে এবং সেখানে তাকে মারার সুযোগ পায়। এদিকে সং জিসু যেহেতু একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার ছিল, তাই যখন সে হসপিটালে আসে এবং তার মা যে ওয়ার্ডে ছিল সেই ওয়ার্ড থেকে সব রোগীদের বের করে দিতে বলে, কিন্তু চইয়ের মা জেদ করে বসে সে বের হবে না। আসলে এটা তাদের প্ল্যান ছিল। অন্যদিকে পুলিশ চইয়ের মায়ের জেদের কাছে বাধ্য হয়ে চই এবং তার মাকে সেখানেই রেখে দেয়। অন্যদিকে কিহো তার পজিশন নেয় এবং স্নাইপার দিয়ে দেখতে থাকে যে নিশানা ঠিকঠাক রয়েছে কিনা। আর সং জিসু যেন কিহুর নিশানা বরাবরই বসে, সেই জন্য সে নিচে বসে সেখানে একটি চেয়ার ফিট করে রেখে দেয়, যাতে করে সং জিসু সেখানে এসে বসে। কিছুক্ষণ পরেই সে সিরিয়াল কিলার সং জিসু তার মায়ের সাথে দেখা করতে আসে, কিন্তু তার মাও তাকে ঘৃণা করত। মৃত্যুশয্যা হয়েও সে ছেলের সাথে দেখা করতে চায় না, তার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। অন্যদিকে পাশের বেডে বসেই চৈখালি বারবার সেই সং জিসুর দিকে তাকাচ্ছিল। এতে তার কিছুটা সন্দেহ হয়ে যায়, যার ফলে যখনই কিহো তাকে গুলি করে সে মাথা নিচু করে ফেলে, আর গুলিটা লাগে না। এদিকে গুলির শব্দ শুনে পুলিশ দৌড়ে বাইরে যেতে থাকে যে কোথা থেকে গুলি করা হলো। এই জন্য তখন সেই রুমের ভিতরে শুধুমাত্র একজন পুলিশ অফিসার ছিল, আর এটা দেখে সং জিসু আরও একটা সুযোগ পেয়ে যায়। সেই পুলিশ অফিসারকে সেখানেই নৃশংসভাবে খুন করে ফেলে আর নিজে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সেই ওয়ার্ডের ভেতরে চইও ছিল। চই বুঝতে পেরেছিল সে পালাচ্ছে, তাই তাকে বাধা দেয়। কিন্তু সেই সিরিয়াল কিলার চইকেও মারতে শুরু করে, কিন্তু কোনোভাবেই চই তাকে ছাড়তে রাজি ছিল না। অন্যদিকে সং জিসু যখন চইকেও মেরে ফেলতে যাবে, ঠিক ওই সময়টাতে কিহো সেখানে চলে আসে আর তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। সং জিসু বলে, তুমি কে? কিহো কোনো কথা না বলে তাকে শ্যুট করে ফেলে আর এক এক করে গুলি করে সং জিসুকে সেখানেই মেরে ফেলে। এরপর সে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তার পিছু করতে থাকে, কিন্তু তার আগে থেকেই প্ল্যান করা ছিল, যার ফলে কিহো সেখান থেকে সফলভাবে পালিয়ে আসতে পারে। অবশেষে কিহো যখন সেখানে ফিরে আসে, সেই রেন্টাল হাউসে ইউনকে সে ছেড়ে দেয় আর বলে, তুমি এখান থেকে চলে যাও। ইউনও বুঝতে পারে কিহো তার কোনো কথাই শুনবে না, তাই সে সেখান থেকে চলে আসে। কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে যে কিহো এমনটা কেন করলো, সে তো তাকে মেরেও ফেলতে পারত। দৌড়ে সে আবার রেন্টাল হাউসে আসে এবং দেখতে পায় কিহো সুইসাইড করতে যাচ্ছিল। সে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে কিহোর লাইফের একমাত্র উদ্দেশ্যই ছিল সং জিসুকে মারার, আর সেটা যখন সফল হয়েছে তখন সে নিজেকে আর বাঁচিয়ে রাখতে চায় না। ইউন তার কাছ থেকে সব কথা শুনে। কিহোর সব কথা শোনার পরে ইউন বলে, তুমি তো কোথাও যাওনি, আমার সাথে বসে ড্রিঙ্কস করছিলে। পুলিশ তো এই প্রমাণটাই চাইবে, আর আমি দেব সেই প্রমাণ। তুমি কোনো টেনশন করো না, পুলিশ তোমাকে ধরতে পারবে না। তুমি শুধু তোমার বাবার খেয়াল রেখো, তোমার বাবা এখনও তোমাকে অনেক ভালোবাসে। এদিকে দেখা যায় ইউনকে সিউন আবারও কল করে আর বলে, আঙ্কেল আপনি কোথায় আছেন? আর তখনই সে বুঝতে পারে যে সিউন তাকে যে নাম্বার থেকে কল দিয়েছে এটা তার সেই বন্ধু ইয়ংচিয়ের নাম্বার। এতে সে বুঝতে পারে সে তাকেও মেরে ফেলেছে। ইউন বুঝতে পারে যে এখন যুদ্ধটা সামনাসামনি করতে হবে, তাই সেখান থেকে সে চলে আসে। এরপরে অতীতের আরও একটি ঘটনা দেখানো হয়, যেখানে লি বলছিল যে সেই খুনের কেসটাতে যাওয়ার পরে সেই বাড়িতে 2 মাস আগের একটি পানির বিল দেখেছিল, অর্থাৎ এই বাড়িতে 2 মাস ধরে কোনো পানি আসছিল না। এই বিষয়টা তাকে অবাক করে। আর জিনিসপত্রও দেখছিল সেখানে কোনো ঘরের ভেতরে 1 ফোঁটা পানিও ছিল না। এই জন্য তার সন্দেহ
সন্দেহ হয় যে পানির ট্যাঙ্কিতে হয়তোবা সে কিছু লুকিয়ে রেখেছে। ছাদের উপরে যে পানির ট্যাঙ্কিটা খোঁজার পরেও দেখতে পায় সেখানে কিছুই নেই। ঠিক তখনই তার চোখে পড়ে সেই বাড়িতে পানির ট্যাঙ্কির আরও একটা ছিল, যেটা পাহাড়ের এক কোণায়। লি সেখানে যায় এবং সেখানেই সেই লোকটার স্ত্রীর লাশ দেখতে পায়। আসলে সে তার স্ত্রীকে মেরে সেই পানির ট্যাঙ্কে আটকে রেখেছিল, আর এই জন্যই সে পানিকে ভয় পেতে শুরু করে, যার ফলে 2 মাস ধরে সে কোনো পানি ব্যবহার করেনি। আর এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়। এপিসোড 7-এর শুরুতেই দেখা যায় ইউন একটি আর্ট এক্সিবিশনে আসে, আর যেখানে সে কয়েকটি পেন্টিং দেখতে পায় যেগুলো তার ছিল না। সে তার বাবাকে কল করে, তুমি আমার পেন্টিংগুলো লাগাওনি কেন? সে বলে, তোমার ওই রকম বাজে পেন্টিং লাগালে আমার এক্সিবিশনে বন্ধ হয়ে যাবে। রেগে সিউন সেখান থেকে চলে আসতেই যাবে, তখনই তার গাড়িতে সে ইউক্সিকে দেখতে পায়। এই ইউক্সি হচ্ছে তারই হাজব্যান্ড, যারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিল। ইউক্সি বলে, আমার ছেলে কোথায়? তখনই আমরা জানতে পারি সিউনের সাথে যে ছোট্ট ছেলেটি ছিল সেটা ইউক্সির ছেলে ছিল, আর সেটা ইউক্সির প্রথম স্ত্রীর সন্তান ছিল। তারা ভালোবাসে, অর্থাৎ সিউন এবং ইউক্সি। কিন্তু সিউন কখনোই সে ছোট্ট ছেলেটাকে সহ্য করতে পারত না। আর এটা নিয়ে ইউক্সি যখন তাকে কয়েকবার কথা শোনায় সে প্রচণ্ড রেগে যায়, আর ইউক্সির ওপরে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। আর তার সাথে থাকা সেই ছোট্ট ছেলেটিকে সেই রেন্টাল হাউসে নিয়ে সে খুন করে। যখন ইউক্সি সেটা জানতে পারে সে প্রচণ্ড কষ্ট পায় আর বলে সে ছোট্ট ছেলেটার কী দোষ ছিল। এই বলে সে সিউনকে মারতে শুরু করে, সিউনও তাকে মারতে শুরু করে। আর সেখানেই দুজনের প্রচণ্ড ফাইট হয়, কিন্তু কেউ কাউকে মারতে পারছিল না। অবশেষে কোনোভাবে সেখান থেকে ইউক্সিকে পরাস্ত করে সিউন চলে আসে। অন্যদিকে পার্কিংয়ের সিসিটিভি ফুটেজ দেখতে পায় একজন লোক, আর সে তাড়াতাড়ি সেটা কালেক্ট করে নেয়। সে সিউনের বিষয়টা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে জিউন সেই রেন্টাল হাউসে এসেছিল, কারণটা হচ্ছে সিউন আর ইউন দুজনের বিষয়ে তার সন্দেহ হচ্ছে, দুজন আচরণই সন্দেহজনক। এই জন্য সেই রেন্টাল হাউসটা সে ঘুরে যায়। অন্যদিকে সিউনকেও সে ফলো করতে থাকে। সিউন এটা বুঝতে পেরে চুপচাপ শুধু নিজের কাজটা করে যাচ্ছিল, অর্থাৎ ভালো মানুষ সাজার। এদিকে হসপিটাল থেকে ফিরে আসে জিহান, অর্থাৎ ইউনের বন্ধু। সে সেই রেন্টাল হাউসে আসে আর সিউনকে সেখানে দেখতে পায় আর বুঝতে পারে ইউন এর কথাই বলেছিল, এবং সে তাকে অপমান করে। এতে সিউন রেগে যায়। জিহান বলে, আমি এখনই পুলিশের কাছে যাব আর তোমার নামে কমপ্লেন করব। তোমার মতো ফালতু মেয়ের আমি আগে কখনো দেখিনি, আর তোমাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। এতে প্রচণ্ড রেগে যায় সিউন। সে পেছন থেকে যেয়ে জিহানকে আঘাত করে এবং তাকে সেখানেই প্রচণ্ডভাবে আঘাত করে আহত করে সেই রেন্টাল হাউসে আটকে রাখে। এদিকে হঠাৎ করেই ইউনের মেয়ে সিউক চলে আসে তার বাবাকে দেখার জন্য, কিন্তু তার বাবা তো সেখানে ছিল না, এমনকি সে তার ফোনটাও ধরছিল না, কারণ সে তখন কিহোর কাছে ছিল। সিউকের সাথে সিউনের দেখা হয়। সিউন তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? সিউক বলে, সেটা তো তোমার জানার কথা, আমার বাবা কোথায়? সিউক দেখতে পায় তার বাবা তার ফোনটা পর্যন্ত ধরছিল না। এরপরে সিউন তাকে খাবার টেবিলে বসিয়ে বলে, তোমার বাবা আর আমি একসাথে একটি বাচ্চাকে মেরে ফেলেছি। আমার এক্স হাজব্যান্ডের ছেলে ছিল, আর এই রেন্টাল হাউসে নিয়ে আসার পরেই খাবারের সাথে বিষ মিশিয়ে প্রথমে তাকে মেরে ফেলেছি। এরপর তাকে কেটে টুকরো টুকরো করে আমার ব্যাগের ভেতরে নিয়ে গেছি, আর তোমার বাবা সেই রক্ত সবকিছু সাফ করেছে, পুলিশকে কোনো কমপ্লেনই করেনি। সিউক বুঝতে পারে এই সিউন মেয়েটা সাইকো এবং তার বাবাকে ফাঁসানোর চেষ্টা করছে, এই জন্য সে তাকে আঘাত করে। এমনকি সিউক জিহানকেও সেই রেন্টাল হাউস থেকে খুঁজে বের করে এবং তাকে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই সিউন তাকে পেছন থেকে এসে আঘাত করে, তাকেও বন্দি করে ফেলে। এরপরে তাকে লাগেজে ভরে কোথাও নিয়ে যায়। এরপরেই সে জিহানের নাম্বার দিয়ে ইউনকে কল করে এবং তার বন্ধু আর মেয়ের ব্যাপারে বলে। আর এটা শোনার পরেই ইউন কিহোর সেই রেন্টাল হাউস থেকে ছুটে এসেছিল। ইউন তার রেন্টাল হাউসে চলে আসে, আর আসার সময় সে কিহোর স্নাইপারটা নিয়ে এসেছিল। সে সিউনকে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? সিউন বলে, আগে তোমার বন্ধুকে বাঁচিয়ে নাও। দেখা যায় গানের ভয় দেখেও সিউনকে কোনো কথাই বলাতে পারে না ইউন। এই জন্য ইউন তার রেন্টাল হাউসে চলে যায় এবং জিহানকে উদ্ধার করে, আর উদ্ধার করার সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে যায়। জিহানের এই অবস্থা থেকে প্রচণ্ড রেগে যায় ইউন। সে চলে আসে তার রেন্টাল হাউসে, আর তাকে এই অবস্থায় দেখে সিউনও কিছুটা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এখন সে তাকে আর ছাড়বে না, এই জন্য সে নিজেকে বাঁচানোর জন্য ঘরের ভেতর আটকে রাখে। কিন্তু ইউন সেই দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। যখন দরজা ভেঙে ইউন ভেতরে ঢুকে যায়, সিউন তাকে বলে,
তুমি যদি তোমার মেয়েকে ফিরে পেতে চাও তাহলে আমাকে কিছু করলে তুমি কখনোই আর তোমার মেয়েকে ফিরে পাবে না, কারণ তোমার মেয়ে সিউক কোথায় আছে সেটা শুধু একমাত্র আমিই জানি। তাই তুমি ভেবে দেখো। ইউন বলে, আমার মেয়ে যা হওয়ার হবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, কারণ অনেক হয়ে গেছে। আমি শিখেছি অন্যায় সহ্য করলে সেটা দিন দিন বেড়ে যেতে থাকে। সিউনও বুঝতে পারে ইউন হয়তোবা আজকে তাকে কোনো কিছু একটা করে ফেলতে পারে, এই জন্য বলে, ঠিক আছে আমি এখান থেকে চলে যাব। আর তোমার বন্ধুরও তো কিছু হয়নি, সে তো জীবিতই আছে, তাই না, সুস্থ হয়ে যাবে। আর তোমার মেয়ে কোথায় আছে সেটাও আমি তোমাকে দেখিয়ে দেব, আর আমার মুখটা তুমি আর কখনো দেখবে না। আমি এখান থেকে চলে যাব। ইউন বলে, ঠিক আছে, সিউকের কাছে আমাকে নিয়ে চলো। সিউন তাকে একটি লেকের পাড়ে নিয়ে যায়, যেখানে সে লাগেজটা সে রেখেছিল, কিন্তু সেটা খোলার পরে সেখানে সিউককে সে দেখতে পায় না। এতে প্রচণ্ড রেগে যায় সিউন। আর তখনই দেখা যায় সেখানে চারপাশে পুলিশ চলে আসে। আসলে এটা জিউন এবং ইউনের একটা প্ল্যান ছিল, যাতে সিউনকে তারা হাতে নাতে ধরতে পারে। এইদিকে সিউনের সেই সিসিটিভি ফুটেজটা যে দেখেছিল সে ছিল ইউনের বন্ধু ইয়ংচি, আর সেটা সে জিউনকে দেখিয়েছিল। জিউন বুঝতে পারে এই মেয়েটা সত্যিই সাইকো। আর সে ইনভেস্টিগেশন করে এটাও জানতে পারে ইউনের বন্ধু জিহানের এই অবস্থাও এই মেয়েটিই করেছে। এই জন্য তারা ইউনের সাথে কথা বলে এবং প্ল্যান করে যে সিউনের বিরুদ্ধে যেহেতু কোনো প্রমাণ নেই, তাই তাকে হাতে নাতে ধরতে হবে। ইউনও তাদের প্ল্যানে রাজি হয়েছিল। ইউন এই জন্যই সিউনকে সেখানে আটকে রেখেছিল, আর এই সময়টাতে জিউন সিউকে খুঁজে বের করে ফেলেছিল। এরপরে তারা তাকে হাতে নাতে ধরে ফেলে, বলে কিডন্যাপিং এবং অ্যাটেম্প টু মার্ডারের জন্য তাকে অ্যারেস্ট করা হলো। সিউন সেখানে সাইকোর মতো করতে থাকে, চিৎকার করতে থাকে। এদিকে সেখান থেকে ইউন চলে আসে হসপিটালে তার মেয়ে এবং বন্ধুকে দেখার জন্য। আর হসপিটাল থেকে জিউন যখন চলে যাচ্ছিল, ইউন বলে, ও আমাকে কথায় কথায় বলেছিল ও কাউকে কবর দেবে, তার মানে নিশ্চয় ও কাউকে খুন করেছে, আর সেটা আমাদের খুঁজে বের করা দরকার, তাহলে ওর বিরুদ্ধে আমরা প্রক্ত প্রমাণ পাবো। তখনই জিউনের মনে পড়ে যে সিউন একবার সেই ক্ষেতের মধ্যে যে বসেছিল তার গাড়ি নিয়ে, আর এটি তার সন্দেহ হয়। সেই ক্ষেতটা সে পুরোপুরিভাবে সার্চ করে। এরপরেই তারা সেখানে সেই পুলিশ অফিসার লাশটা দেখতে পায় আর বুঝতে পেরে যায় এই কাজটা সিউনেরই। তারা তার বিরুদ্ধে পুক্ত প্রমাণ পেয়ে যায়। তখনই জিউন খবর পায় সিউন তার বাবার পাওয়ার খাটিয়ে বিল নিয়ে বাইরে বের হয়ে এসেছে। এতে সে প্রচণ্ড রেগেছিল, এই জন্য আবারও সেই রেন্টাল হাউসে চলে আসে ইউনকে মারার জন্য। কিন্তু সেখানে সে দেখতে পায় তার হাজব্যান্ড ইউক্সি চলে এসেছিল তাকে মারার জন্য। এখানে তারা দুজন ফাইট করতে থাকে। সেখানে ইউনও চলে আসে, তিনজনের মধ্যে ফাইট হয়। আর খবর পেয়ে একটু পরে জিউনও চলে আসে। জিউন সবাইকে বাধা দেয় যাতে কেউ যেন তাকে গুলি না করে, কিন্তু ইউক্সি সে স্নাইপার দিয়ে অলরেডি সিউনকে একটা গুলি করে ফেলেছিল। সিউন সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে জিউনও এটা দেখার পরে ইউক্সির পায়ে গুলি করে। সে যখন আবারও ইউক্সিকে গুলি করতেই যাবে, তখন ইউন সামনে চলে আসে আর বলে, ওর মতো অপরাধীর বেঁচে থাকার দরকার নেই, তুমি ওকে বাধা দিও না, ইউক্সিকে যেতে দাও, ও একটা ছোট্ট বাচ্চাকে মেরে ফেলেছে। এরপরেই দেখা যায় ইউক্সি স্নাইপারটা নিয়ে সামনে চলে যায়, আর একটা গুলির শব্দ হয়, সিন কাট হয়ে যায়। এরপরে দেখা যায় তাদের জীবন আবারও স্বাভাবিক হয়ে গেছে। ইউন আবারও তার রেন্টাল হাউসটা ভাড়া দিতে শুরু করেছে। অন্যদিকে কিহো সবকিছু থেকে মুক্তি পেয়ে এখন স্বাভাবিক জীবনযাপন শুরু করতে চলেছে। আর জিউন এই সবগুলো কেস ক্লোজ করে দিয়ে আবারও নতুন একটা অফিসে চলে এসেছে। তখনই সেই ঘটনা দেখানো হয়, ইউক্সি তার ছেলে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সিউনকে সেখানেই গুলি করে মেরে ফেলে। অন্যদিকে ইউন স্নাইপারটা তার হাতে নিয়ে বলে, এই কাজটা আমি করেছি। জিউনও বুঝতে পারে সবকিছু, আর সিউনের সব কথা শোনার পরে এই কেসটা সে এমনিতেই ক্লোজ করে দেয়। আর এখানেই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।